সাংবাদিক নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মতন প্রকৃত যশা সাংবাদিকদের সাথে আজকে সাক্ষাতের সুযোগ হয়েছে। আপনারা কক্সবাজারের বিবেক, এই যে কক্সবাজারে আমরা দেখেছি নানান ধরনের গুম, খুন, ক্রসফায়ার, মাদকের ব্যবসা, মাদকের আখড়া, ইয়াবাবদির সাম্রাজ্য এবং সেই অচি প্রদীপের যে দাম্ভিকতা এবং হত্যা, গুম, খুন, এগুলো সমস্ত কিছু আপনারা কিন্তু আমাদের সম্মুখে এনেছেন এই সাংবাদিকরা। অর্থাৎ কক্সবাজারে আওয়ামী সাম্রাজ্যের যে ধরনের অধঃপতন এবং তাদের লুটপাট, দুর্নীতি, মাদকের ব্যবসা, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। এই যে ওবায়দুল কাদের ইয়াবাবদির বন্ধু এবং ইয়াবাবদির যে মাদকের ব্যবসা, ইয়াবার ব্যবসা, সেখান থেকে কমিশন ভোগ করতো কিন্তু ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সাথে ইয়াবাবদির সখ্যতা, একসাথে চলাচল, একসাথে খাওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, হ্যাঁ, গাড়িতে যখন উঠছে ওবায়দুল কাদের তখন ওই ইয়াবাবদি তাকে যেভাবে তাকে বিদায় দিচ্ছে সেটি দেখলেই বোঝা যেত যে ইয়াবাবদির আশ্রয় প্রশ্রয় কে দিয়েছে। সেই বিষয়গুলো কিন্তু সামনে এনেছেন আপনারা। এবং একই সাথে আমি এতটুকু মনে পড়ে, যখন মেজর সিনহাকে হত্যা করা হয় তখন কিন্তু বাংলাদেশের কোনো জাতীয় মাধ্যম, গণমাধ্যম সংবাদ প্রকাশ করেনি। কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকা সেই সংবাদ প্রকাশ করেছিল। অর্থাৎ এই যে কক্সবাজারের বিভিন্ন আমরা দেখেছি পোর্টাল এবং স্থানীয় পত্রিকা, তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ওসি প্রদীপের যে দাম্ভিকতা, হত্যা, গুম, খুন, ক্রসফায়ার, মাদকের ব্যবসা, সেগুলো কিন্তু আপনাদের সামনে এনেছেন। এবং আমরা এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি যে কিভাবে আসলে এখানে রোহিঙ্গাদের মাধ্যমে আপনার মায়ানমার থেকে পায়ুপথে ইয়াবা আনা হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে এনেছেন। এখন আপনারা এই অভ্যুত্থানে আপনাদের ব্যাপক ভূমিকা আছে। কক্সবাজারেও কিন্তু আন্দোলন হয়েছে এবং সেই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ, যুব শ্রমিক পেশাজীবী গণ অধিকার পরিষদ কিভাবে ভূমিকা রেখেছে তার স্বয়ং সাক্ষী কিন্তু এই আপনারা সাংবাদিকরা, যারা মাঠ ঘাট, গ্রাম, বন্দর সর্বত্র সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং সকল সংবাদ কিন্তু আপনারা সবসময় প্রচার করে থাকেন। আপনারা দেখেছেন যে আমাদের সংখ্যা হয়তো বড় দলের মতন ওই রকম না, কিন্তু আমাদের যারা রাজনীতি করে তাদের কিন্তু কলিজা আছে, সাহস আছে এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের একটা দক্ষ ভূমিকা আছে। সেটার সাক্ষী কিন্তু এই আপনারা। আমি কথা বাড়াবো না, আপনারা সাংবাদিকরা, আপনাদেরকে জ্ঞান দেওয়ার কিছু নাই, আপনাদেরকে নতুন করে আমার বলার কিছু নাই। আপনারা জাতির বিবেক, আপনারা যদি এখন সোচ্চার এবং সচেতন থাকেন তাহলে এই কক্সবাজারকে মাদক মুক্ত করা সম্ভব। আমি আজকে যে আলোচনা সভা আমাদের ছিল, মতবিনিময় সভা, সেখান থেকে আমি স্পষ্টভাবে বলেছি যে ডিসিএসপি কে আগামী 1 মাসের ভিতরে কক্সবাজারকে মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে হবে। আপনারা ডিসিএসপির সাথে কথা বলবেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপনাদেরকে 1 মাসের সময় দিয়েছে। যদি 1 মাসের মধ্যে আপনারা এই মাদক থেকে কক্সবাজারবাসীকে, পুরো বাংলাদেশের মানুষকে আপনারা রক্ষা করতে না পারেন তাহলে আপনারা সরে যান। রাশেদ ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আসলে আমরা ইতিমধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপরেও আমরা সাম্প্রতিক দেখেছি রামুর গর্জনিয়া এবং রামুর পূর্বাঞ্চল এখনো পরাধীন হয়ে গেছে। যেটা হচ্ছে একটা শাহিন ডাকাত নামক, মানে একটা বিখ্যাত শাহিন ডাকাত আছে, যিনি মায়ানমার থেকে গরু, ইয়াবা সব কিছু নিয়ে পাচার করে থাকেন এবং যুদ্ধাস্ত্র যে একটা ফুটছে তার হাতে এই মুহূর্ত আছে। এটা নিয়ে আপনারা কি রাজনৈতিক ঊর্ধ্ব মহলে বা প্রশাসনকে জানাবেন কিনা? এটা নিয়ে অনেকেই নিউজ প্রকাশ করে না, বইয়ে বা নিউজ প্রকাশ করলেও যে কোনো ভাবে সেটা আমার সভা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, বাংলাদেশই থাকে। এখন তার কাছে না পুলিশ তাকে কোনো প্রশাসনের কেউ তাকে ধরে না। মানে আগে থেকে এরকম সে আগে ছিল এমপি, তিনি সংসদ কমল এমপি ছত্রছায়া ছিল। এখন সে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ছত্রছায়া কাজগুলো মানে বুক ফুলিয়ে করার চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়ে আপনারা ডিসির কাছে যান, এসপির সাথে কথা বলেন। হ্যাঁ, বলেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসেছিল, তাকে আমরা জানিয়েছি, তিনি পরামর্শ দিয়েছেন যে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। যেহেতু আসলে এই বিষয়টা সম্পর্কে পুরোপুরি আমি জানি না, আমি অবহিত না,
আপনারা বললেন, আমার মনে হয় যে আপনাদের কাছে তথ্য কথা যা আপনি আছে যদি এটা নিয়ে এগুলো কাজ আমাকে করতেন, বড় বড় নিউজগুলো হ্যাঁ, হয়েছে, যমুনা টিভি সহ সব নিউজগুলো হয়েছে। ঠিক আছে, এই সংবাদগুলো আমাদের এখানে আমাদের মোর্শেদ ভাই, হেলাল ভাই আছে, আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দ আছে, তাদের কাছে যদি আপনারা দেন, তারা আমাকে প্রোভাইড করলো, বা প্রেসিডেন্ট সাহেবের কাছে আমার মোবাইল নাম্বার আছে, আপনারা নিয়ে নিতে পারেন, আমাকে জানালে আমরা এই বিষয়ে জাতীয় পর্যায় থেকে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আমরা বিষয়গুলো খতিয়ে দেখে যাতে তার বিরুদ্ধে, যদি সে আসলেই প্রকৃতপক্ষে দোষী হয়ে থাকে, তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলবো। হ্যাঁ, প্রাইম কাজে আসছে মনে হয়। হ্যাঁ, আমাদের বসার সামনে দাঁড়া, বসার মনে জায়গা নাই তো একটু। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে ভাই? না হলে আমি শেষ করে কথা বলে। শেষ কথা। আচ্ছা, তো আমার খুব আসলে ব্যস্ততা, মানে অল্প সময় নিয়ে এখানে এসেছি, তো আপনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। ছোট একটা প্রশ্ন, আমাদের দোষরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, হোটেল, বাইরে, গাড়ি, বিভিন্ন অফিস আদালত দখল করা আছে, এখনো কিন্তু পুলিশ তারা ধরতেছে না, এই বিষয় নিয়ে কিছু একটা বলেন। আমি এই বিষয়ে স্পষ্ট বক্তব্য আজকে দিয়েছি। আপনারা অনেকে ছিলেন, অনেকে ছিলেন না, যারা ছিল সেই সকল সাংবাদিকের কাছ থেকে আপনারা ফুটেজ সংগ্রহ করে দেখবেন। সেখানে আমি স্পষ্ট বলেছি যে আওয়ামী প্রেতাত্মাদের জায়গা বাংলাদেশে হবে না। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। আওয়ামী লীগ দেশের সম্পদ ধ্বংস করেছে, দেশের সম্পদ অর্থ বিদেশে পাচার করেছে। সুতরাং অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, তাদেরকে অবশ্যই পরে দেন, এগুলো পরে দেন, রাখেন একটু পরে দেন। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি সহ 14 দলের যারা দোষর ছিল, যারা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে স্বয়ং প্রধান উপদেষ্টা যদি বলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে, আমরা সেটি মানব না। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যদি আন্দোলন করা লাগে, আমরা আন্দোলন করব। কারণ জনগণের সাথে বেইমানি যেই করবে, সে যেই হোক না কেন, তাকে বাংলাদেশের জনগণ কোনোভাবেই ছাড়বে না। আমি প্রধান উপদেষ্টার প্রতি আমি আস্থা বিশ্বাস থেকে বলছি যে তিনি অন্তত জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আন্তর্জাতিক মহল হয়তো বলতে পারে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই, ভোটে নিয়ে গিয়ে হারিয়ে দেন। 91-তে আমাদের ভুল হয়েছে। কি ভুল? জাতীয় পার্টিকে আমরা সুযোগ দিয়েছিলাম, যে কারণে তারা 35টি আসন পায়, 35টি বা 36টি। আপনারা সিনিয়ররা, আপনারা 35টি সম্ভবত, হ্যাঁ 35টি আসন পায়। এরপরে দেখেন জাতীয় পার্টি কিভাবে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, রাজনীতি কেনাবেচা করেছে, নেতাদেরকে নানানভাবে তাদেরকে কিন্তু কেনাবেচা করেছে, নৈতিকতা নষ্ট করেছে। জাতীয় পার্টির কারণে কিন্তু আওয়ামী লীগ এইভাবে একতরফাভাবে ক্ষমতায় থাকে। সুতরাং এইবার আওয়ামী লীগকে আমরা সুযোগ দিয়ে সেই ধরনের আমরা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাই না। কথা একটাই, সেটি হলো বাংলাদেশের জনগণ জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। এটা ধরে রাখার দায়িত্ব এদেশের জনগণেরই। এদেশের জনগণের সেন্টিমেন্ট, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। থ্যাংক ইউ। ওকে, করেন। আওয়ামী লীগকে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না, যদি করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলবেন। এখন যে আপনারা কি ওই আওয়ামী লীগ নির্বাচন করলে আপনারা ভয়ে ওই মানে পিছু হটছেন, আপনারা সিট কম পাবেন বলে, নাকি আওয়ামী লীগ দেশের জনগণের ভোটাধিকার থেকে কমপ্লিট আউট হয়ে গেছে ভেবে এই কথাটা বলবেন? দেখেন, শেখ হাসিনা অপরাধী, সে গণহত্যার মাস্টার মাইন্ড। একজন হত্যাকারীকে নির্বাচনে অংশ নিতে পারে? নির্বাচন কমিশনের আইন কি বলে? বাংলাদেশের প্রচলিত আইন কি বলে? সে তো পলাতক, এবং সে দলের সে প্রেসিডেন্ট, নমিনেশন পেপারে সাইন করবে তো সে। এখন যদি কাউকে দায়িত্ব দিতে হয়, সেক্ষেত্রে তো কাউন্সিল লাগবে। ওই ইন্ডিয়ায় বসে অবৈধভাবে একজন পলাতক তো আরেকজনকে দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করতে পারে না। সেই জায়গা থেকে ইতিমধ্যে আওয়ামী লীগ আউট হয়ে আছে। আর জনগণের দাবি হলো এই আউটটা যেন চিরস্থায়ীভাবে হয়, সেজন্য আমরা বক্তব্য রাখছি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা দুর্নীতির সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত। সুতরাং তারা কিভাবে এই পলাতকরা তারা নির্বাচনে অংশ নেবে? তারা তো অপরাধী, তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করার পরে যদি ভালো কেউ থাকে, যে অন্যায় করে নাই, জনগণের সাথে জুলুম করে নাই, সে যদি নির্বাচনে অংশ নিতে আসে, আগে যাচাই বাছাই করতে হবে সে আসলে ভালো নাকি খারাপ। এই যে বাংলাদেশের দামি মামি স্বতন্ত্র ইলেকশন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, আপনি কি চান যে এই হত্যাকারীরা আবার নির্বাচনে এসে বাংলাদেশে পুনর্বাসিত হোক? আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার বিবেক সেটি বলে না। সুতরাং আমার যে দাবি, এই দাবি আমার না, এই দাবি রিক্সা চালকের দাবি, এই দাবি শ্রমিকের দাবি, এই দাবি সাংবাদিকের দাবি।
এই অভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 5 থেকে 6 জন সাংবাদিক, সংখ্যাটা সম্ভবত 5 বা 6 হবে, 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। এই সাংবাদিকরা নিউজ কভার না করলে, এই যে অন্ধকারের মধ্যে ইন্টারনেট বন্ধ করে জাতিকে শেখ হাসিনা রেখেছিল, এই ভিডিওগুলো তো আপনারাই করেছেন। আপনারাই তো জাতিকে সাহস জুগিয়েছেন। যখন নেট পেয়েছেন তখন ভিডিওগুলো ছেড়ে দিয়েছেন। তখন কি জনগণ শেখ হাসিনার যে হত্যাকাণ্ড সেটার প্রত্যক্ষ সাক্ষী হয়েছে। এই পলাতক খুনি, ভটচোর, এই গণহত্যার মাস্টার মাইন্ড, তার দল কিভাবে নির্বাচনে অংশ নেয় বিচার বা ফয়সালা হওয়ার আগে, সেই প্রশ্ন রেখে আমি আজকে আসলে আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। থ্যাংক ইউ।